মূকং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। 10ই অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ মঙ্গলবার, ইংরেজি 25শে নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। রাত্রির শেষ জাম। পদ্মাচরের আশ্রয় ভূমি এখনো নিদ্রিত। বকুল গাছ ও বাবলা গাছগুলি নির্বাক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সারা রাত্রির শিশিস্নাত ধরিত্রী মৌন যোগাসনে বসে কার ধ্যান করছে কে জানে। তারই কাছে তো সবাই ছোটে, সবাই তার পায়ের তলায় এসে জোটে। এর কোনো দিনক্ষণ নেই। অবিরত অবিশ্রান্ত চলেছে মানবাত্মার এই চিরন্তর অভিসার। দরদীর কাছে, মরমীর কাছে, প্রজ্ঞান ঘন প্রেমময়ের কাছে তাই মানুষের ভিড় লেগেই থাকে। তিনি চির অতন্দ্র, আর নিরন্তর চলে তার অজস্র সুধাবর্ষণ। আজ তপবনের শিক্ষকবৃন্দ এসেছেন জিজ্ঞাসু মন নিয়ে। শিক্ষা সম্বন্ধে শুরু হলো তাঁর অমৃত বাণী। আদর্শকে ধরে ইনস্টিংক্ট, সহজাত সংস্কারগুলিকে বাস্তবে মূর্ত করে তোলাই শিক্ষা। নগেনদা জিজ্ঞাসা করলেন, ছেলেপেলের সহজাত সংস্কার বোঝা যাবে কি করে? ঠাকুর বললেন, ছেলেপেলের ইনস্টিংক্ট, সহজাত সংস্কার বোঝা কঠিন কিছু নয়। হেরিডিটি, বংশগতি কনসিডার, বিবেচনা করতে হয়। খেলাধুলার মধ্য দিয়ে লক্ষ্য করতে হয় কার কোন দিকে ঝোঁক, দেখতে হয় খেলার সাথীর সঙ্গে আনগার্ডেড মুভমেন্ট, অসতর্ক মুহূর্তে ব্যবহার কেমন করে সেদিকে খেয়াল রাখতে হয়। এই সবের মধ্য দিয়ে ধরা যায়, আর সেই অনুযায়ী পোষণ দিতে হয়, স্টিমুলেন্ট করতে হয়, অর্থাৎ উদ্দীপ্ত করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, সক্রিয় করতে হয়। জেলের ছেলের কাছে জালের উপমা দিতে হয়, কুমোরের ছেলের কাছে হাঁড়ি পাতিলের কথা বলতে হয়। ক্লাসে অনেক ছেলে থাকে, তাদের বংশানুক্রমিকতা ও পরিবেশ বুঝে এমন একটা কমন সাধারণ ধরন বের করতে হয় যেটা সকলেরই মনে ও মাথায় ধরে। তাছাড়া আবার রকমারি ধরনের বলা লাগে, যাতে বিভিন্ন গ্রুপ বা দলের ছাত্ররা স্পেসিফিক নার্চার, বিশিষ্ট পোষণ পায়। আর যদি ডেমনস্ট্রেটিভ ডেলিভারি, প্রদর্শনযোগ্য পরিবেশন এর মধ্যে রকম করে, অর্থাৎ একটা নাট্যাভিনয় এর মতো করে তাদের কাছে প্রত্যক্ষ করিয়ে দিতে পারো, আরও ভালো। সহজাত সংস্কারগুলিকে পোষণ দিয়ে অ্যাকুইজিশন, অধিগমন, ইন্টারেস্ট, অনুরাগী করে প্রত্যেকটি জানাকে মিনিংফুল করে তোলে। ছাত্রের ভিতর এমন অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট, সক্রিয় সঙ্গতি এনে দেওয়াই শিক্ষকের প্রকৃত কাজ। সমস্ত লাইফ অ্যাফেয়ার, জীবনচলনাকে কতগুলি অ্যাক্টিভিটি, কর্মের ও গ্রুপে, শ্রেণীতে ভাগ করে দিতে হয়। সিলেবাস অর্থাৎ পাঠ্যপুস্তক ও সেই অনুযায়ী অ্যাক্টিভিটি কর্মের ভিতর দিয়ে পড়িয়ে দিতে হয়। ওই উদ্দেশ্য পূরণ হয় এমনতর করে নতুন ধরনের বই লিখতে হয়। ছেলেপেলেরা কোনো সময় পড়াশোনায় ইচ্ছুক থাক আর না থাক, বাস্তব কর্ম থাকলে মুহূর্তে তাদের মনোভাব
রেডি করে নেওয়া যায়, প্রস্তুত করে নেওয়া যায়। ছেলে যে পারে না এমনভাবে কিছুতেই ঢোকাতে নেই। শিক্ষকের একটা অসতর্ক উক্তি ছেলের মাথা খেয়ে দিতে পারে। কাজে, কর্মে, ব্যবহারে, পড়াশোনায় ছাত্রের একটু উন্নতি দেখলেই তা সাধারণে তারিফ করা লাগে। ওতে উৎসাহিত হয়ে বাহবার লোভে আরও লেগে যায়। গ্রেটেস্ট ডিসকোয়ালিফিকেশন অফ এ টিচার, শিক্ষকের প্রধান দোষ হলো আর একজন শিক্ষককে খাটো করা। আইডিয়ালকে মাঝখানে রেখে প্রত্যেক শিক্ষক, প্রত্যেক টিচারে এমনভাবে অন্তরাসবাসী ইন্টারেস্ট হবে যে 15 জন টিচার বা শিক্ষক যেন আলাদা আলাদা নয়, সবাই মিলে যেন একজন টিচার। ছাত্ররা যতজনের কাছেই পড়ুক মনে হবে একজনের কাছেই পড়ছে। একটি ছাত্র কোনো একজন শিক্ষকে অন্তরাসী হতে গেলে সব শিক্ষকে অন্তরাসী না হয়ে পারবে না। শিক্ষকদের মনে রাখতে হবে যে ইনডমিটেবল অ্যাক্টিভ আর্জ টু ফুলফিল দি আইডিয়াল বিলাভড, অর্থাৎ প্রিয় পরমকে পরিপূরণের অদম্য সক্রিয় আকুতি হচ্ছে ফান্ডামেন্টাল নিউক্লিয়াস অব ম্যান বিল্ডিং, নেশন বিল্ডিং, মানুষ গঠন ও জাতি গঠনের মূল প্রাণ ও কেন্দ্র। আরও স্মরণ রাখতে হবে যে কড়া মুখর পড়া হবে, কিন্তু পড়া মুখর করা নয়। বিমলদা বললেন, কি কি কর্মের আয়োজন করা যায়? ঠাকুর বললেন, আমার মনে হয় এগ্রিকালচার, কৃষি কেই করতে হয় মূল ভিত। সেই সঙ্গে থাকবে কম্পেন্ট্রি, সুতোরের কাজ, কামারশালার কাজ, বাঁশ ও বেতের কাজ, দর্জির কাজ, বয়ন শিল্প, অঙ্কন, রাজমিস্ত্রির কাজ ইত্যাদি, উইথ ভিউ টু ডেমনস্ট্রেটেড ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড আর্টিস্টিক স্কিল। গাণিতিক অভ্রান্ততা ও শিল্প সৌন্দর্য বোধজাত কুশলতা নিয়ে পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রকে বোধায়িত করবার জন্যে সমস্ত কাজের ভিতর দিয়ে দেখতে হয় এফিসিয়েন্সি, দক্ষতা গ্রো করছে কিনা, কত সময়ে, কত কম সময়ে, কত বিউটিফুলি অ্যান্ড প্রফিটেবলি আউটপুট সুন্দর লাভজনক উৎপাদন করছে কিনা। অর্জনে পটু, সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। গতানুগতিকভাবে কতগুলি কাজে প্রবর্তন করলেই যে হবে তা নয়। শিক্ষকের যদি ইনকুইজিটিভ, অনুসন্ধিৎসু, রিসার্চফুল, গবেষণাপ্রকর অ্যাক্টিভিটি অ্যাটিটিউড, সক্রিয় মনোবৃত্তি থাকে, তবেই মনোটনি, একঘেয়েমি ব্রেক করে যায়, ছাত্রের শেখার আকুতি বাড়ে। আলোচনার স্রোত চলছে, সবাই মন্ত্রমুগ্ধের মতো তাঁর কথাগুলো শুনছেন। মাঝে মাঝে একটা প্রশ্ন করা হচ্ছে। পূর্ব আলোচনা সূত্র ধরে প্রশ্ন করা হলো, আপনি শিক্ষার মধ্যে কৃষি, কাঠের কাজ, কামারশালার কাজ, বয়ন, রাজমিস্ত্রির কাজ, বেত ও বাঁশের কাজ, নানা প্রকার কুটির শিল্প ইত্যাদি অবশ্য শিক্ষণীয় হিসাবে প্রবর্তন করতে চেয়েছেন। জীবিকা হিসাবে এসব যদি গ্রহণ না করি, এতে শিখে লাভ কি? ঠাকুর বললেন, এই ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিজ অ্যাট ইচ উইথ ইলেকট্রিক স্পিড, মৌলিক কাজগুলি সহজ বিদ্যুৎ গতিতে করার অভ্যাস থাকলে তোমার আর বেকার হতে হবে না। এলিট সংশ্লিষ্ট যে কোনো কাজ আরম্ভ করতে পারবে, তোমাকে এসব কাজে কেউ ঠকাতে পারবে না। আর এতগুলি কাজ যদি তোমার জানা থাকে, তুমি ওকালতি করো, যাই করো, সূক্ষ্মভাবে কৃতকার্য সহকারে করতে পারবে, কারণ ওইসব কাজের অভিজ্ঞতা তোমার বোধকেও অতখানি পুষ্ট করে তুলবে। তোমার ভিতর কনফিডেন্স, আত্মপ্রত্যয় গজিয়ে দেবে। ওগুলি জানতে গিয়ে মোটর সেন্সারি কোঅর্ডিনেশন, বোধপ্রবাহী কর্মপ্রবিধি স্নায়ুর সংগতি অর্জন, পটুতার শিক্ষা ছেলেবেলা থেকেই হয়ে থাকবে। তাই তোমাকে উদ্রে দিতে হবে। সব কাজ জানা ও পারার মধ্যে থাকলে যে কোনো অবস্থাকে
সম্মুখীন হতে ঘাবড়াবে না। আজ আমাদের দেশে চৌকস মানুষের বড় অভাব হয়েছে। স্ব বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে যথাসম্ভব সর্বতোমুখী শক্তি ও প্রতিভার স্ফুরণ যদি করে তুলতে পারো, মানুষগুলি গোটা মানুষ হয়ে উঠবে, জাতীয় শক্তিমান হবে। দীর্ঘদিন কর্মপ্রবৃত্তি স্নায়ুর ব্যবহার অর্থাৎ মোটর নাট ইউজ না করে তথাকথিত শিক্ষিত অনেক অনেক দিক দিয়ে পঙ্গু হয়ে রয়েছে। তাদের ওই সব ফাইন নাট সূক্ষ্ম স্নায়ুগুলি অবশ হয়ে গেছে। ওগুলিকে বাস্তব কাজে ভিতর দিয়ে যদি পোষণ না দেওয়া যায়, জীবনের উল্লাসই তারা সম্যক উপলব্ধি করতে পারবে না। আবার ফিউচার জেনারেশন, পরবর্তী বংশধরও ও এর দ্বারা আক্রান্ত হবে। তাই শিক্ষায় বাস্তব কাজ, এর কথা আমি অত করে বলি। মোটর সেন্সারি কোঅর্ডিনেশন, বোধপ্রবাহী কর্মপ্রবৃত্তি স্নায়ুর সঙ্গতিকে যদি উপেক্ষা করো, সেই শিক্ষা ফলবতী হবে না। প্রফুল্লবাবু জিজ্ঞাসা করলেন, তাহলে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন অর্থাৎ বোধপ্রবাহী ও কর্মপ্রবোধী স্নায়ুর সঙ্গতি জাগানো তুক কি, আর পারিপার্শ্বিকের মধ্যে বা তা ব্যাপকভাবে চালানো যায় কেমনভাবে? ঠাকুর বললেন, ভাবের আতিশয্যে তার চোখ দুটি বিস্ফারিত হয়ে জল করতে লাগলো। বদন মণ্ডল এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। বললেন, সস্তনি কটি নীতি পালন কর, ওই কটি ছাড়া পথ নেই, ওতে সব হবে। নিশ্চয় 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 বলছি, কোনো সন্দেহ নেই। একজন সস্তনি করতে থাকলে সে তো বৃহৎ হতে বৃহত্তর পারিপার্শ্বিকের সংস্পর্শে যাবেই। তার চলনায়, তার প্রেরণায়, তার পারিপার্শ্বিকের মধ্যেও নীতিগুলি ঢুকতে থাকবে। সস্তনি হলো একটা সপারিপার্শ্বিক রান, গতি, এভলিউশন, বিবর্তনের দিকে, বিকামিং, বিবর্তনের দিকে। এতে ফিজিক্যাল, শারীর, কমপ্লেক্স বৃত্তির দিক, ফিজিক্যাল মানুষ, এনভায়রনমেন্টাল পারিবেশিক, ম্যাটেরিয়াল জাগতিক, সব দিক দিয়ে সমান্তরালভাবে অ্যাডজাস্ট, নিয়ন্ত্রিত হতে থাকবে। সবগুলি কিন্তু পালন করতে হবে। কোনো একটা নীতি পালনের ত্রুটি হলে বুঝতে হবে আমার এই পুণ্যব্রত ক্ষুণ্ণ হলো। নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ হয়ে এদিকে লক্ষ্য রেখে চলতে হবে। নিত্য নীরব পরখ করে দেখতে হবে আমার ওই ব্রত উদযাপনে কোথায় ব্যত্যয় হলো। সেটা আবার জাগ্রত প্রচেষ্টায়, বাস্তব আচরণের বেলায় শোধরানো লাগাবে। এইভাবে দেখতে দেখতে একটা মানুষ নিশ্চিদ্র আমান দেবতা হয়ে ওঠে, তার পারিপার্শ্বিককে রাঙিয়ে ওঠে নূতন রঙে। সস্তনির 5টি নীতির কথা আবার বলছি। ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে শরীরটাকে সুস্থ সনপটে করে তুলবে। যে কাজে যে ভালো বলে মনে হবে তাকে তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তুলবে। প্রবৃত্তি যখন যেদিকে উঁকি মারুক না কেন, সে ঝোঁকটাকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে ঘুরিয়ে দেবে। পারিপার্শ্বিকের বাঁচা বাড়াকে নিজের এই বাঁচা বাড়ার বাঁচার্থক জ্ঞানে ইষ্টানুক সেবা ও যাজনে তাদের উছল উদ্বর্ধিত করে শ্রেয়পান করে তুলবে। আর নিত্য নব নব উদ্ভাবনী প্রচেষ্টার ভিতর দিয়ে নিজের আহরণ বাড়িয়ে ইষ্টার্থে যত বেশি পারো নিবেদন করবে। এবং 30 দিনের দিন 3টি টাকা ইষ্ট সকাশে নিবেদন করে বাকি সস্তনির উদ্বৃত্ত তহবিলে মজুদ রাখবে। তা দিয়ে স্থাবর ইষ্টোত্তর সম্পত্তি করবে। তার আয়ের 1/5 তুমি সেবাই হিসাবে গ্রহণ করতে পারো, বাকি 4 অংশ ইষ্টোত্তর সম্পত্তি বৃদ্ধির কাজে লাগবে। সবগুলি নীতি পালনীয়, কিন্তু অর্ঘ্যটা রাখাটা যদি অটুটভাবে চালানো যায়, এমনকি বিশেষ অবস্থায় ভিক্ষা করেও যদি সেটা অব্যাহত রাখা যায়, তার ফল আস্তে আস্তে অন্যগুলিও আসতে থাকে। অবশ্য যদি আগ্রহ থাকে আর পালন করার চেষ্টা করি আরগুলি, তাহলে কিন্তু অর্ঘ্য রাখি না, তাতে কিন্তু হবে না। উৎসের জন্যই যা কিছু, ওইটি হলো বোঁটা। ওই বোঁটা ভেঙে গেলে আর সব ভাঙতে থাকবে। মূল আকুতি ঠিক রাখতে হবে সর্বদাই, নইলে নিরর্থক হবে, শুকিয়ে যাবে প্রচেষ্টা। নলেজ অফ টাইম, সময়ের জ্ঞান, এর জন্য অ্যাকুরেসি অফ টাইম অ্যান্ড ডেট, সময়ের তারিখ নির্ভুলতা প্রতিপালন করা দরকার। বহু লোকে যথাযথভাবে সস্তৈনী
প্রতিপালন করার ফলে কতখানি যে হতে পারে তা ভেবে শেষ করা যায় না। সস্তনীর উদ্বৃত্ত থেকে কত সস্তনী স্টেট গড়ে উঠবে। কোনো এক হিসেব বিশারদ নাকি এটাকে বলেছে রিভলিউশনারি ইকোনমিক্স, বিপ্লবী অর্থনীতি। কোনো এমার্জেন্সিতে, বিশেষ সংকটকালে সস্তনী স্টেটগুলির বার্ষিক আয়ের 4/5 টেনে নিলে আর ট্যাক্স করা লাগবে না। ইষ্টপূর্তের জন্য অপরন্ত সম্পদ রয়ে যাবে। দেশে আর হাত আসতে পারবে না। জগৎ অমৃতময় হয়ে যাবে। সকলের মর্মস্থল আলোড়িত করে আগ্রহ আবেগে ঠাকুরের কথাগুলি বলে গেলেন। বলার পর সহজভাবে আদর ভরা কণ্ঠে বললেন, প্যারীচরণ, তামাক খাওয়াও। প্যারীদা তামাক সেজে গড়গড়ার নলটি শ্রী ঠাকুর হাতে তুলে দিলেন। শ্রী ঠাকুর তামাক খেতে খেতে হাসি মুখে প্রীতিপ্রসন্ন ভঙ্গিতে সস্নেহে সবার দিকে তাকালেন। তার মধুময় দৃষ্টি সকলের অন্তরে যেন অমৃত স্পর্শ বলিয়ে দিচ্ছে। সকলের বুক কানায় কানায় ভরে উঠেছে। কারো কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। একটা সুখ ও বেঘরে আচ্ছন্ন স্তব্ধ সবাই। ধীরে ধীরে অরুণোদয় হলো। শিশি স্নাত বালুচর ঝিকিমিকি করে উঠল। বাপলা নিম বকুলের শীর্ষে ঝলকে উঠল সোনালি আলো। শ্রী ঠাকুরের কাছে লোকের ভিড়ও জমতে উঠতে লাগলো। আবাল বৃদ্ধ বনিতা আসছেন। সুপ্রভাতে তাকে প্রণাম করে সমবেত প্রার্থনায় যোগ দিয়ে দিনরাত তাকে শুভময় উৎসব করে তুলতে। এরপর মহাপুরুষ সাঙ্গ প্রসঙ্গদের আবির্ভাবে বিষয়ে কথা উঠল। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।